হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে এত রাতে ছাদে কি? সবাই চলে গেছে না? আদ্রিতা সামান্য ঢোক গিলে আবারও নিচে তাকায়। আদিবকে এক পলক দেখে নিয়ে মেসেজের প্রত্যুত্তর করে। রান ভাইয়াকে বলবেন নোভা আপু আজ এখানেই থাকবে আমার রুমে। আপনি তাকে নিয়ে নিজের রুমে ঘুমাবেন। ঠিক আছে, এখন যাচ্ছি। আদ্রিতা আর দাঁড়ায় না, তৎক্ষণাৎ পা ঘুরিয়ে এক দৌড়ে সিঁড়ির কাছাকাছি চলে আসে। সিঁড়ি বেয়ে দোতলায় নামতেই আবারও মেসেজ আসার শব্দ হয়। আদ্রিতা তখন আগ্রহ ভরে ফোনের স্ক্রিনে নজর রাখলে দেখতে পায় আদিবের নাম্বার থেকে আসা নিউ মেসেজটা, যেখানে কয়েক বাক্যে সে তুলে ধরেছে নিজ মনের সুপ্ত অনুভূতি। আর কতভাবে ঘায়াল করবে তুমি আমাকে অদ্রি? প্রতিদিন নিজের নিত্য নতুন রূপ দেখিয়ে আমাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছ তুমি, যার ফলস্বরূপ এক প্রেমময় ব্যথায় জর্জরিত হচ্ছে আমার অন্তর। এ ব্যথার উপশম যে একমাত্র তুমি। আমার তোমাকে লাগবে বউ, এবং তা প্রতিদিন, প্রতিক্ষণ, সারাটি জীবন। ঢাকা শহরের সবচেয়ে নিকটতম সবুজে ঘেরা স্থানটি হচ্ছে গাজীপুর। সেখানে চোখ ধাঁধানো প্রাকৃতিক অপার সৌন্দর্য বড্ড সতেজ, স্নিগ্ধ। এই স্নিগ্ধতায় গা ভাসিয়ে বেশ ফুরফুরে অনুভব হয়। মনটা প্রফুল্ল করা আমেজে চনমনি উঠে যেন। মনোরম পরিবেশটা মুগ্ধ দু চোখে দেখতে গিয়ে আচমকাই ঠোঁটের কোণে খেলে যায় তৃপ্তিদায়ক হাসি। গাঢ় নীলরঙা আকাশ, তার মাঝে ফকফকে সাদা পেঁজা তুলোর মতো মেঘখণ্ডের বিস্তার ঘটেছে। নীল সাদার সমারোহে দুপুরের সজ্জিত আকাশের পাশাপাশি জমিনও আজ সুসজ্জিত। গাজীপুরের নান্দনিক একটা রিসোর্ট পুরোপুরি বিয়ের আমেজে পরিপূর্ণ এখন। সুন্দর ডেকোরেশনে চোখ ধাঁধিয়ে আসছে বারবার। এই সৌন্দর্যময় সজ্জায় শুধু চেয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। সেখান থেকে চোখ ফেরানো যেন বড্ড দায় হয়ে দাঁড়াচ্ছে। রিসোর্টের আশেপাশে এমনকি সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়েতে আমন্ত্রিত মেহমান। সকলে ঘুরে ফিরে বিমুগ্ধ নয়নে দেখে যাচ্ছে চারপাশটা। ঝিরিঝিরি শীতল হাওয়ায় প্রশান্তিতে দম ফেলছে এরূপ কুহুকি পরক করে। আদিব তার বন্ধুরা কোনো ত্রুটি রাখেনি ব্যাপারটাতে। সর্বক্ষণিক নজরে রেখে তদারকি করে নিজেদের বিবাহের স্থানটি অন্যতম আকর্ষণীয় রূপে উপস্থাপন করেছে সকলের নিকট। বিবাহের ধার্য করা দিনটি উপস্থিত। শুক্রবারের দুপুর সকাল 9টার দিকে সোহান, আদিব ও তার বন্ধুরা পরিবার সমেত এসে পৌঁছেছে রিসোর্টে। তখন থেকে আগত মেহমানদের আপ্যায়নে ভীষণ ব্যস্ত আদিবের বাবা চাচারা। অন্যদিকে বর কনেদের ফটোশ্যুট করা হচ্ছে বেশ আড়ম্বর সহকারে। আদিব আদ্রিতা ব্যতীত সকলে কাবিন হবে আজ। দুপুরের মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিকেলের ম্লান আলোতে বিয়ে হবে তাদের। প্রিয়তমাকে আপন করে পাবার খুশিতে সকলের মুখে এক টুকরো তৃপ্তির হাসি ঝুলে আছে। এ মুহূর্তে রিসোর্টের মেইন পয়েন্টে বড় সড়ো স্টেজটা দখল করে বসে আছে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে যাওয়া প্রতিটি যুগল। মেহমানদের খাবার পর্ব শেষে কাজীর আগমন ঘটেছে স্টেজে। তিনি বোধহয় প্রথমে ভিমড়ি খেলেন এতগুলো জুটির উপস্থিতি দেখে। ওনার অপ্রস্তুত ভাব লক্ষ্য করে আদিবের বাবা সমস্ত কিছু বুঝিয়ে বললেন তাকে। অতঃপর তিনি আর সময় নেননি, অল্প সময়ের ব্যবধানে সবকিছু অ্যারেঞ্জ করে বিবাহের কার্যক্রম সমাপ্ত করলেন। প্রতিটা জুটি বাঁধা পড়ল এক হালাল বন্ধনে। পরন্তু বিকেল সন্ধ্যার আগ মুহূর্তটায় কমলাভাব রং পাল্টে আকাশটা ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে বেগুনি আভায়। প্রফুল্ল বদনে ডানা ঝাপটে নিড়ে ফিরছে শত শত পাখি। তারা এক মুহূর্ত থামছে না, পথ পরিবর্তন করছে না, সারিবদ্ধভাবে নিজ গতিতে ছুটে যাচ্ছে প্রিয়দের টানে। কি তারা, কি অশেষ আনন্দ লুকানো তাদের ডানা ঝাপটানোতে। দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। গাজীপুরের নান্দনিক রিসোর্টটিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে খানিক পূর্বেই। এবার নিজ নিজ ঘরে ফেরার পালা। মৌ, দিবা, অবন্তীকে উঠিয়ে দেবার কার্যক্রম চলছে এখন।
কিছুক্ষণের মাঝেই তার নিজ নিজ স্বামীর বাড়ি যাবার উদ্দেশ্যে রিসোর্ট ছাড়বে। মৌ খুব কাঁদছে, তার বাবা মা বোনদের জড়িয়ে। দিবার অবস্থাও সেরকমই। মেয়েটা আপনজনদের ছাড়তে চাইছে না। এদের মাঝে অবন্তী কিছুটা শান্ত, তবে তার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে সে খুব কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে। কান্না সংবরণ করে মা ও তার ছোট্ট ভাইটাকে আগলে রেখেছে চোখ বুজে, যেন বুকে তার পাথর চাপা দেয়া। পাশে দাঁড়ানো অবস্থায় সিফাত সবই খেয়াল করছে। প্রিয়তমার দুঃখ দেখে তার মনটাও বিষণ্ণতায় ছেয়ে আছে, তবে মেয়েটাকে এখনো বুকে জড়িয়ে নেবার সাহসটুকু করেনি সে। গাড়িতে উঠুক, তখন তাকে পরম যত্নে আগলে রাখবে সে। এখন থেকে আর কষ্ট পেতে দিবে না তাকে, সব সময় ঢাল হয়ে থাকবে তার কাছে। বুক থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সিফাতের। মুখ তুলে সন্ধ্যা ঘনানো আকাশটাতে চেয়ে থেকে ম্লান হাসে। 3টে গাড়ি রিসোর্ট থেকে বিদায় নিয়েছে ইতিমধ্যে। সোহান, তাহির, সিফাত 3 জন নিজেদের বউ নিয়ে বাসার পথ ধরেছে। অন্য সব আত্মীয়রাও একে একে চলে যাচ্ছেন। আদিব নিজ ফ্যামিলিকে তাড়া দিয়ে গাড়ির কাছটায় পৌঁছলে বাকি সবার আগমন লক্ষ্য করে। গাড়ির নিকটে পৌঁছে রাফি অসহায় বদনে আদিবের পানে চায়। আদিব তার ভাবভঙ্গি চোখানয়নে পরখ করে নির্লিপ্ত ভঙ্গিমায় শুধায়, কি সমস্যা, এভাবে চেয়ে আসিস কেন? রাফি হতাশার নিঃশ্বাস ফেলে বলল, বিয়ে করেছি আজ, অথচ বউয়ের সঙ্গে একটিও ব্যক্তিগতভাবে কথা বলতে পারলাম না। এতে আফসোসের কি আছে? ফোন আছে না, বাসায় যেয়ে কথা বলিস। ফোনে আর সামনাসামনি কথা বলা এক হলো? দোস্ত প্লিজ তোর বোনকে আমার গাড়িতে দে, আমি ওকে নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দিব। আদিব অস্থির চোখে তাকে কিছুক্ষণ দেখে নিয়ে কিছু একটা ভাবল। পরক্ষণে বন্ধুর উদ্দেশ্যে কাট কাট স্বরে জানালো যে গাড়ি যেন এদিক সেদিক না যায়, সোজা বাসায় আসবি। বন্ধুর অনুমতি পেয়ে রাফি বিশ্বজয়ীর ন্যায় হাসল। তারপর আদিবের কাঁধ চাপা স্বরে বলল, থ্যাঙ্কস দোস্ত, যা দোয়া দিলাম তুই যেন শত সন্তানের পিতা হতে পারিস। আদিব চোখ রাঙিয়ে তার হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে বলল, সর। আদিবের রাগ দেখে রাফি যেন হাসিতে মত্ত হলো। তাদের 2 বন্ধুর খুনসুটির মাঝে সেখানে এসে উপস্থিত হলো বাকি সবাই। আদ্রিতা ও মৌমি একসঙ্গে এসে দাঁড়িয়েছে। দুজনের পরনে বেনারসি শাড়ি, মেকআপের আস্তরণে সজ্জিত মুখটা এখন ফোলা ফোলা ঠেকছে। সাজ নষ্ট হয়ে চোখের কার্নিশে এখনো জল জমে আছে। মৌকে বিদায় দেবার সময় খুব কেঁদেছে দুজন। এজন্যে চেহারার এই হাল তাদের। আদ্রিতার থেকে দৃষ্টি সরিয়ে আদিব মৌমিকে উদ্দেশ্য করে বলল, তুই রাফির সাথে যা। মৌমি চমকে উঠে অবুজ নয়নে তাকায় ভাইয়ের দিকে। তার প্রশ্নবোধক চাহনি বুঝতে পেরে আদিব ফের গাম্ভীর্য ভঙ্গিমায় বলে ওঠে, ওদের বাড়িতে নিবে না, ওর গাড়িটা আমাদের বাড়িতে আসবে, যা এখন। মৌমি সলজ্জিতভাবে মাথা নাড়ায়। রাফি মৃদু হেসে মৌমির হাত ধরে এগিয়ে যায় গাড়ির নিকট। আদিব বাকিদের গাড়িতে উঠতে বলে তৎক্ষণাৎ ড্রাইভিং সিটে উঠে বসে। আদ্রিতা ও তার মা মরিয়ম, মাহিম, আরাফ, আফসানা উঠে বসেছে আদিবের গাড়িতে। শোষ করে এক একটা গাড়ি ক্রমশ সামনের দিকে এগিয়ে গেলে আদিব নিজের গাড়িটা স্টার্ট দেয়। ধীরে ধীরে সেই গাড়িটাও রিসোর্ট ছেড়ে এগিয়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। রাতের নিস্তব্ধতায় সবেগে গাড়িটা চলছে। ইতিমধ্যে গাজীপুর পেরিয়ে ঢাকার অভ্যন্তরে ক্রমশ এগিয়ে চলছে এখন। পেছনের সিটে রাফি মৌমিকে নিয়ে বসেছে। গাড়িটা ড্রাইভ করছে ড্রাইভার। গাড়ির ভেতরে আলোটা নিভানো থাকায় রাফির অবশ্য অসুবিধা হয়েছে। গাড়িতে ওঠার পর থেকে মৌমিকে নিজ বুকে আগলে রাখার সুযোগটা পেয়েছে সে। মেয়েটা চঞ্চল, তবে আদর পেলে একদম নমনীয় হয়ে যায়। রাফির কিছু কোমল কথা, কপালে গাঢ় চুম্বন পেয়ে মেয়েটা কেমন লাজে মিশে গেছে তার বক্ষ মাজারে। আলতো ঠোঁটে নিঃশব্দে হেসে ওঠে রাফি। মৌমিকে আরও নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে হালকা স্বরে তার কানের কাছটায় বলে, আমাদের বিয়ে হয়ে গেছে তো, এখন কিন্তু সহজ হতে হবে আমার সাথে। আর এত কাঁদতে হয়? তোমার আপু তো পরশুই আসবে তোমাদের বাসায়। বোনের বিদায়ে যা কান্না করলে নিজের বিদায়ে কি করবে খোদা জানে।
নিচের ওষ্ঠধর কামড়ে মৌমি চোখ পিটপিট করে। রাফির সংস্পর্শে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। লোকটাকে জড়িয়ে ধরাতে খুব ভালো লাগছে, আবার অনুভূতির তাড়নায় কম্পিত হচ্ছে হৃদয়। রাফির বুকে হাত রেখে মৌমি প্রত্যুত্তরে মিয়ে যারা স্বরে বলে, আমার বিদায় দেরি আছে। রাফি এবার দীর্ঘশ্বাস ছেড়ে বুক থেকে মৌমির মুখটা তোলে। নরম গাল দুটো হাতের আজলায় নিয়ে তার চোখে চোখ রেখে বলে, আরও একটা বছর দূরে সরিয়ে রাখতে হবে তোমাকে। তা ভেবেই যন্ত্রণা হচ্ছে বুকে। এখনই তো মন চাচ্ছে তোমাকে সঙ্গে করে বাসায় ফিরতে। মৌমি অপলক নয়নে রাফির দিকে চেয়ে থেকে পরক্ষণে ঠোঁট প্রসার করে হাসে। তার অসহায় বাক্যগুলোর পরিপ্রেক্ষিতে অভয় মাখা স্বরে বলে, অপেক্ষার পর অর্জিত জিনিস বড় মধুময় হয়। তাছাড়া আমাদের তো দেখা হবেই। রাফি আর কথা বলে না, নিজ স্ত্রীর হাস্যরত মুখে খানিক চেয়ে থেকে গাল দুটোতে ওষ্ঠ স্পর্শ করে, ফের নিজের বুকটাতে চেপে ধরে। মাথায় হাত বুলিয়ে ঘাড়ে মুখ বুজে নেয়। আবেশে দু চোখ বুজে নিয়ে ম্লান হাসিতে মৌমি আঁকড়ে ধরে নিজের স্বামীকে। বাসাটা মেহমানে পূর্ণ। সব কাছের আত্মীয়রা রয়ে গেছে। শিফাত এই রাতের বেলায় কাউকে যেতে দেয়নি। তাদের বিশাল ড্রয়িং রুমে গল্পের আসর জমেছে এখন। শিফাতও সে আড্ডায় সামিল। পাশে বসে আছে তার বড় বোন সাইফা। ভাইয়ের বিয়ে উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে কিছুদিন পূর্বেই বাবার বাসায় এসেছিল তারা। শিফাত হঠাৎ অদূরে দৃষ্টি রেখে দেখতে পায় তার শাশুড়িকে। তার মায়ের সঙ্গে খুব ভাব জমেছে ওনার। দুজন কথা বলছে হেসে হেসে। আজ নিয়ে দুদিন সামনাসামনি দেখা হয়েছে তাদের, অথচ দেখে মনে হবে কত জন্মের চেনা। শিফাত অবশ্য খুশি হয়েছে তাদের এ বন্ধন দেখে। অবন্তীর মা আর ভাই দুজনেই তাদের বাসায় চলে যেতে চেয়েছিল আজ, কিন্তু শিফাত যেতে দেয়নি। অন্যদের সঙ্গে নিয়েই অবন্তীকে নিজের বাসায় তুলেছে। নিজের বউ যে এতে খুব সন্তুষ্ট হয়েছে তা বেশ বুঝতে পেরেছে শিফাত। অন্যমনস্ক হয়ে শিফাত যখন বিভিন্ন ভাবনায় মগ্ন, তখনই তার এক কাজিন এসে জানায়, ভাইয়া রুমে যাও, তোমার ঘর সাজানো শেষ, এবার আমাদের পাওনাটা বুঝিয়ে দিয়ে ভাবির কাছে যাও। শিফাত অনিচ্ছাকৃত ড্রয়িং রুমে বসেছিল এতক্ষণ। মনটা তো পড়েছিল তার বউয়ের কাছে। নিজের আকুপাকু মন নিয়ে শিফাত এবার উঠে বসল। প্যান্টের পকেট হাতড়ে ওয়ালেট বের করে কাজিনদের দিকে 5টা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, থ্যাঙ্কস, এবার বিদা হয় সব কয়টা। কাজিনরা আর দ্বিরুক্তি না করে হেই হেই করে চলে গেল। শিফাত এবার কোনো দিকে না চেয়ে সোজা নিজের রুমে গেল। দরজা খুলতে দৃষ্টি আটকে গেল সদ্য স্নাত অবন্তীর দিক। ভারী শাড়িটা গা থেকে ছাড়িয়ে এখন একটা সুতির শাড়ি জড়িয়েছে সে। হাত ভেজা চুলগুলো ছেড়ে রাখা, মাথায় ঘোমটা দেয়ায় মুখটা তেমন স্পষ্ট না। ঠোঁটে আলতো হাসি মাখিয়ে দরজা বন্ধ করে শিফাত এগিয়ে যায় তার দিকে। শিফাতের আগমন লক্ষ্য করে অবন্তী এবার মাথা তুলে চায়। লোকটার পরনে এখন বাসার ট্রাউজার ও টি শার্ট। বাসায় এসে বোধহয় ফ্রেশ হয়েছে। নিজের সম্মুখে হঠাৎ শিফাতকে এসে বসতে দেখে অবন্তী মাথা নোয়ায়। বক্ষ স্পন্দনের তাড়নায় অস্থির ঢোক গেলে শিফাত সবই লক্ষ্য করে দুষ্টু হাসে। অবন্তীর কোল থেকে ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিচু স্বরে বলে, তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ অবন্তী? সত্যি এত বছর কে যেন আমাকে বয়সের দোহাই দিয়ে দূরে সরিয়ে রেখেছিল, এখন আমাকে ভালো টালো বেসে ফেলেছ নাকি? অবন্তী বুঝতে পারে শিফাত তার সঙ্গে মজা নিচ্ছে, তাই সে আর সেই সুযোগটা না দিয়ে তার চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় বলে, আমাদের বিয়ে হয়েছে। পূর্বের দৃষ্টিকোণ থেকে এখন তোমাকে দেখব না আমি। শোনো, আমার একটা কথা ছিল, বলবো? শিফাত তাকে অভয় দিয়ে নরম স্বরে বলে, বলো। আমি বেসরকারি স্কুলের চাকরিটা ছাড়তে চাই না শিফাত। আমার বাবা নেই, ভাইটা ছোট, মা যা টুকটাক সেলাইয়ের কাজ করে তাতে সংসার চলবে না। তাই তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আমার মায়ের জন্য কিছু করতে চাই। আর তুমি যতই বলো তোমার টাকা আমার টাকা, সেখান থেকে মাকে দিলে সমস্যা কি? এটা আসলে সমাজে ভালো দেখায় না। তাছাড়া আম্মুও।
মাঝপথে কথা থামিয়ে অবন্তী আড়ষ্ট হয়ে রইল সিফাতের আচমকা জড়িয়ে ধরাতে। মানুষটা নিজের বুকে তাকে ঠাঁই দিয়ে মাথায় হাত বুলিয়ে তাকে বলে উঠল, তাছাড়া আম্মুও টাকাটা নিবে না, সেটা আমি জানি। আমার শাশুড়ি মায়ের আত্মসম্মান বোধ প্রখর। তবে তুমি কেন এত টেনশন নিচ্ছ? আমি আসি না এসব নিয়ে ভাবার জন্য। তুমি যখন কিছু করতে চাইছো তবে করবে, এটাতে আমার বাধা নেই, কিন্তু আমার বাসায় থেকে করবে সেটা। আমার বউ বাইরে থেকে কষ্ট করে এসে আবার বাসায় কাজ করবে, সেটা আমি স্বামী হিসেবে মানতে পারবো না। বাসায় টিউশনির ব্যবস্থা করে দিব, সেটাতেই চলবে না? অবন্তী হঠাৎ সন্তুষ্ট চিত্তে ঠোঁট প্রসার করে হেসে বুক থেকে মাথা তুলে সিফাতের চোখের দিকে চায়। লোকটা কত বুঝে তাকে নিজ বউয়ের মিষ্টি হাসির পানে চেয়ে থেকে সিফাত তার চোখের পাতায় ওষ্ঠ ছোঁয়ায়। অবন্তী লাজুক হাসিতে তৎক্ষণাৎ দৃষ্টি সরালে সিফাত কানে কানে বলে ওঠে, এবার তাহলে আদর দেয়া নেয়া করি, কি বলো? অবন্তী মেকি রাগ দেখিয়ে তার বুকে চাপড় দিলে সিফাত বক্র হাসিতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রণয় ঘোরে ডুবন্ত হাওয়ায় মনোবাসনায়। রাত 12টার কাছাকাছি ঘুমে ঢুলু ঢুলু দুচোখ নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে আদ্রিতা। বেশ ক্লান্ত তার হাবভাব, ঝাপসা দৃষ্টি সামনে স্থির। সেখানটায় বাড়ির সকলে বসে মৌয়ের সঙ্গে হাসি মুখে ভিডিও কলে কথা বলছে। আদিব তার মা চাচিদের অতি দুঃখী মনোভাব লক্ষ্য করে খানিক পূর্বে ফোন দিয়েছিল মৌয়ের কাছে। মেয়েকে বিদায় দিয়ে বিষাদগ্রস্ত বদনে বসে থাকা সবাই এখন কেমন চনমনি উঠেছে তাকে দেখা মাত্র। বউয়ের পাশে আফিয়াও বসে আছে, মৌয়ের পাশে আফিয়াও বসে আছে। তাদের সঙ্গে সকলে প্রফুল্ল বদনে বাক্যালাপ বিনিময় করছে মুহূর্তে। আদ্রিতা মৌকে এক পলক দেখে নিয়ে সাইডে এসে বসেছে। প্রচুর ঘুম পাচ্ছে তার, সারাদিনের ধকলে শরীরটা বেশ দুর্বল। অদূরে বসে কফি পান করা আদিব বোধহয় তা ধরতে পারল। বার কয়েক আদ্রিতাকে দেখে নিয়ে শীতল গলায় আদেশ করলো, ঘুম পাচ্ছে তাহলে বসে আছো কেন, রুমে যাও। আদ্রিতা তৎক্ষণাৎ দৃষ্টি মেলে বাম পাশে তাকায়। আদিবের সঙ্গে চোখাচোখি হলে আড়ষ্ট গলায় জানায়, এই তো যাচ্ছি। তাদের কথোপকথন শুনে পাশ থেকে সাদিক রহমান মেয়ের দিকে মায়া ভরা নজরে তাকান। সস্নেহে মাথায় হাত বুলিয়ে আওড়ান, আম্মু ঘুমিয়ে পড়ো, যাও, রাত বেড়েছে আর বসে থাকতে হবে না। বাবার কোমল স্বর শুনে আদ্রিতা ঠোঁট প্রসার করে হাসল, ঘাড় কাত করে বলল, আচ্ছা আব্বু। বাসা থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালে আদ্রিতা এদিক সেদিক চেয়ে মৌমিকে খুঁজে, কিন্তু তাকে দেখতে না পেয়ে দোতলা সিঁড়ি ধরে। মৌমি হয়তো তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে যাবে, এখন তাকে ফিরে পাওয়াই যাবে না। ফোন আলাপে মগ্ন সবাইকে দেখতে দেখতে আদ্রিতা দীর্ঘশ্বাস ছেড়ে দোতলায় চলে এলো। তাদের রুমে ঢুকতে দুচোখ বুজে বিছানায় গায়ে এলিয়ে দিল। চোখ বন্ধ অবস্থায় হঠাৎ দিবার কথা স্মরণে এলো আদ্রিতার। অমনি দুষ্ট বুদ্ধি মাথায় চাপলে বালিশের নিচ থেকে দ্রুত ফোনটা হাতে নিল সে। নিচের ওষ্ঠধর কামড়ে তার নাম্বারে ডায়াল করে মিটিমিটি হাসল। আদ্রিতা ভেবেছিল ফোন রিসিভ করতে দেরি হবে, কিন্তু তৎক্ষণাৎ কল রিসিভ হওয়ায় সে খানিক অবাকই হলো। ফোন কানে চাপতেই শুনতে পেল দিবার ভীতু গলা স্বর, বান্ধবী, আমার কেমন অস্থির ফিল হচ্ছে, ভালোই হয়েছে তুই কল দিয়েছিস। আদ্রিতা নিজেকে ধাতস্থ করে নিয়ে অবাক ভঙ্গিমায় শুধালো, এই তাহির ভাইয়া এখনো আসেনি রুমে? না, ওনার কাজিনরা এখনো ছাড়ছে না, দূর, আমার ভীষণ ভয় করছে। আদ্রিতা এবার ফিক করে হেসে দিল। বান্ধবীর মনোভাব বুঝতে পেরে ভরু নাচিয়ে বলল, কেন, তোর জামাই বাঘ নাকি ভাল্লুক, ভয় পেতে হবে কেন? আদ্রিতার কড়া মজাটা বুঝতে পেরে দিবা মেকি রাগ দেখে বলল, একদম ফাজলামি করবি না আদ্রিতা। আদ্রিতা মিটিমিটি হেসে জানালো, ওকে করলাম না, তুই ভয় নিয়ে তোর প্রাণপ্রিয় স্বামীর অপেক্ষা কর, আমি ঘুমাই। আদ্রিতা দুষ্টু হাসিতে কল কাটতেই রুমের দরজা লাগানো শব্দ কর্ণগোচর হলো। ফোনটা বালিশের পাশে রেখে দরজার দিকে তাকাতেই সে দেখতে পেল আদিব এগিয়ে আসছে। আদ্রিতা শুয়ে থেকে নির্নিমেষ দৃষ্টিতে আদিবের এগিয়ে আসা দেখছে। লোকটা ঠোঁটে গাঢ় হাসি মাখানো, তার দিকে সরু নয়নে চেয়ে থেকেই বিছানায় ঠিক তার কাছটা এসে বসেছে। মাথাটা হালকা ঝুঁকিয়ে মুখের কাছাকাছি এলে আদ্রিতা দৃষ্টি নোয়ায়।
নত দৃষ্টিতে বুঝতে পারে লোকটা এক ধ্যানে চেয়ে আছে তার দিকে। আদ্রিতা পুনরায় চক্ষু মেলে তার দিকে চাইলে আদিব ঠোঁটের কোণ বাঁকিয়ে হেসে শুধায়, আমার বউ কি আমার বন্ধুর বাসর রাতে ডিস্টার্ব করছিল? আমি দুষ্টুমি? আদ্রিতা তৎক্ষণাৎ ঠোঁট ফুলিয়ে জানায়, আপনার বন্ধু নয়, আমার বান্ধবীর নিকট ফোন দিয়েছিলাম, আর আমি দুষ্টুমি করি না। আদিব ধীর হেসে আদ্রিতার গালে চুমু খায়, চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে, আমার মিষ্টি বউ। ঠোঁটে হাসি ফুটে ওঠে আদ্রিতার। আদিব লাইট অফ করে তার পাশে এসে শুয়ে পড়লে সাথে সাথে বুক টেনে নেয় তাকে। কপালে ওষ্ঠ স্পর্শ করে নিজের বউকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে নিয়ে হালকা স্বরে বলে, ঘুমাও, চোখ দুটো তো বুঝে আসছে তোমার। আদ্রিতা তার বুকের কাছে টি শার্ট আঁকড়ে ধরে আরো ঘনিষ্ঠ হয়। আদিবের খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে চুমু খেয়ে বলে, বিয়ের পর থেকে কত কেয়ার করেন আমার, কত যত্নে রাখেন, তবে আগে কেন আমাকে রেখে অনেক দূরে চলে গিয়েছিলেন? কেন আমাকে ফেলে বছরের পর বছর অন্য শহরে থেকেছেন? সামান্য কথাটাও বলেননি আমার সঙ্গে, এজন্য আমার বুঝি কষ্ট হয়নি? আদিব তার প্রিয়তমার অভিযোগ শুনে গাঢ় হেসে জানায়, কষ্ট তো আমারও হয়েছে বউ, তবে তোমাকে আমার প্রতি ভালোবাসাটা ফিল করানোর জন্য এই দূরত্বটা দরকার ছিল। আমার অনুপস্থিতিতেই তো দুর্বল হয়েছ আমার প্রতি। দূরত্ব বাড়লেও তোমার সব খবরাখবর কিন্তু আমার কাছে ছিল, বুঝেছ? তবু আপনি সভ্য হয়ে অসভ্যের মতো কাজ করেছেন। আদিব চকিতে তার দিকে তাকায়। ডিম লাইটের মৃদু আলোতে তার মুখ পানে চক্ষু স্থির রেখে শুধায়, কি জন্য বললে ঠিক শুনতে পাইনি। আদিবের মুখবয়ব দেখে আদ্রিতা খিলখিল করে হেসে দেয়। আদিব এক নজরে তার হাসি মাখা মুখের দিকে চেয়ে রইলে আদ্রিতা নিজেকে খানিক ধাতস্থ করে তার গাল ছুঁয়ে জানায়, আপনার নামের অর্থ তো সভ্য, কিন্তু আপনি মানুষটা এতটা সভ্য নন। আদিব হতভম্বের ন্যায় কিয়ৎক্ষণ চেয়ে থাকে আদ্রিতার মিষ্টি হাসির পানে। পরক্ষণে ভুরু তুলে শুধায়, তাই আমি অসভ্য? আদ্রিতার ঠোঁট চেপে হেসে বলে, ভীষণ। আদিব আর কালক্ষেপণ না করে মাথা ঝুঁকিয়ে দুজোড়া ওষ্ঠের মিলন ঘটায়। আদ্রিতা হঠাৎ আক্রমণে থ হয়ে গেলে আদিবের ছোঁয়ায় গভীরতায় কিঞ্চিত কেঁপে ওঠে। তার চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিলে মানুষটার উন্মত্ততা যেন মাত্রা ছাড়ায়। আবেশের চক্ষু যুগল মুদিয়ে এলে আদ্রিতা একসময় কানের কাছটায় শুনতে পায় তার মাদকপূর্ণ স্বর, আর জ্বালাবো না ভেবেছিলাম, কিন্তু আমি কি অসভ্য? এবার একটু অসভ্যতমই করি, কি বলেন? সময়ের নিজস্ব ছন্দে কেটে গেছে একটা বছর, এর মধ্যে পাল্টে গেছে অনেক কিছুই। আদ্রিতা এখন আর একা নেই, ওর গর্ভে খুব যত্নে বড় হচ্ছে আদিবের সন্তান। প্রেগন্যান্সির 9 মাস চলছে এখন তার। এই তো আর কিছুদিন, তারপরই তাদের ছোট্ট সোনাটাকে ছুঁয়ে দিতে পারবে তারা। ঠোঁটে ঘেঁষে মিষ্টি হাসি ফুটে ওঠে আদ্রিতার। আজও স্মৃতিতে তরতাজা সেই দিনটা, যেদিন তাদের সন্তান আগমনের সংবাদটা প্রথম জেনেছিল সে। অত্যাধিক ভালো লাগার আবেশে আচ্ছন্ন ছিল সে সেদিন। তারপর রাত গড়ালে একান্তে আদিবকে এ সংবাদ জানানোর পর মানুষটার অভিব্যক্তি দেখে নিজেকে খুবই সৌভাগ্যবতী বলে মনে হয়েছিল তার। কাঁধে মুখ গুজে রাখা আদিবের এক একটা তপ্ত অশ্রু যখন তার পিঠ গড়িয়ে পড়ছিল, তখন সর্বসুখী বোধ হচ্ছিল আদ্রিতার নিজেকে। এ দিনটা কখনো ভোলা যাবে না, স্মৃতির পাতায় চিরকাল অমলিন থেকে যাবে। আদ্রিতা যখন ঠোঁটে হাসি ফুটিয়ে চোখ বুজে পুরনো দিনগুলো স্মরণ করছিল, তখনই পাশ থেকে কেউ হুট করে ডেকে ওঠে নরম স্বরে, আদ্রিতা, হাসছিস কেন? কিছু খাবি? আদ্রিতা চকিতে চোখ মেলে চায়। মৌ উৎসুক নয়নে চেয়ে আছে তার দিকে। কিছুদিন পূর্বেই সে বাসায় এসেছে, সোহান নিজে দিয়ে গেছে, আর মৌমির অনার্স শেষ হওয়ার পরপরই রাফি নিজের বউকে তার বাড়িতে তুলেছে। আদিবের বন্ধুদের সবার বাসা ধানমন্ডিতে, সেই সুবাদে মৌমি এখানে কিছুদিন পরপর এসে থেকে গেলেও মৌ বনানী থেকে খুব কম আসে। এবার মৌ আসবে শুনে মৌমিও বাবার বাসায় সানন্দে এসে গেছে। দুই বোনই এখন বাসায়, তবে বর্ষা এখন নিজের শ্বশুরবাড়ি। সজীব দেশে ফিরেছে কিছু মাস আগে, এসে বিয়ে করে নিয়েছে বর্ষাকে। ওরা সবাই একে একে বিদায় হওয়ার পর আদ্রিতার খুব খারাপ লাগতো বাড়িটাতে।
এতটা বছর একসঙ্গে কাটানো সবাইকে হারিয়ে ভীষণ একাকী অনুভব হতো। তবে ধীরে ধীরে সব ঘুঁচে গেছে। মৌ আর মৌমির আগমনে বাড়িটাতে সে আগের সরবতা ফিরে এসেছে। সেই সাথে প্রফুল্লিত হয়ে আছে আদ্রিতার কোমল মন। আদ্রিতাকে নিশ্চুপ হয়ে একধানে চেয়ে থাকতে দেখে কর্নারের সোফায় বসে থাকা মৌমি বলে উঠল, কথা বলিস না কেন? আমার ভাতিজা কি বেশি জ্বালাচ্ছে? আদ্রিতা মুচকি হেসে নিজের ফুলো পেটে নজর দেয়। এখন বেশ স্বাস্থ্যবতী হয়েছে সে। পেটে হাত রেখে আদ্রিতা সহাস্য মুখে আওড়ায়, আজ একটু কম জ্বালাচ্ছে। আদ্রিতার জবাবে মৌমির সঙ্গে কিঞ্চিত হাসল মৌ। অতপর ফের তারা দিয়ে শুধালো, খাবি কিছু? বানিয়ে আনবো? আদ্রিতা শীতল নয়নে মৌকে দেখল ড্রয়িং রুমের সোফায় আরেকটু হেলান দিয়ে বসে। তারপর জানালো, এখন কিছু খাবো না, খানিক আগে তো খেলাম, এমনিতেই স্বাস্থ্য বেড়ে যাচ্ছে আমার, এত খেলে তো একদম ফেটে যাব। দুই বোন হো হো করে হাসলো। তাদের কথাবার্তা শুনে রান্নাঘর থেকে তাদের মা চাচিরাও বেরিয়ে এলো। সবাই এসে সোফায় বসতেই মৌমি হাসি মুখে বলতে শুরু করলো, দেখেছো বড় মা, তোমার পুত্রবধূ কি বলছে? এত খেলে নাকি সে ফেটে যাবে। এখন বাবুর জন্য তো স্বাস্থ্য হালকা বেড়েছে, বাবুলা আবার আগের মতো হয়ে যাবে, বুঝলি বুদ্ধু? ড্রয়িং রুমে উপস্থিত সকলে মিটিমিটি হাসল। এ যাত্রায় তাদের হাসি দেখে আদ্রিতা মুখ ফুলালো। বাড়ির ছোট মেয়ে বিধায় আহ্লাদটা সে বরাবরই বেশি পেয়ে এসেছে, এখনও তার ব্যতিক্রম নয়। সে প্রেগনেন্ট জানার পর বাড়ির প্রতিটা মানুষ খুশি হওয়ার সঙ্গে সঙ্গে শশব্যস্ত হয়ে তার পেছনে লেগে থাকে। নিয়ম করে একজন না একজন তার আশেপাশে থাকবেই। তার ভালো লাগা মন্দ লাগা সব দিকে তাদের তীক্ষ্ণ নজর থাকে। আদিব তো অফিস থেকে ছুটি নিয়েছে এখন, শুধুমাত্র তার খেয়াল রাখার জন্য। অফিসের কাজ এখন বাসায় থেকেই কমপ্লিট করে ফেলে সে। তবে আজ কি প্রয়োজনে যেন জরুরি অফিসে ডেকেছে তাকে। দুপুরের দিকেই বেরিয়েছে বাসা থেকে, আর এখন সন্ধ্যা 7টা। এর মধ্যে বেশ কয়েকবার ফোন দিয়ে খবর নেওয়া শেষ তার। আদ্রিতা সন্তুষ্ট চিত্তে ঠোঁট প্রসার করে হাসে। বরাবরই সুখ তার দ্বার প্রান্তে ছিল। আদিবের দূরত্ব ব্যতীত তেমন কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারেনি। এমন পরিবারে জন্মাতে পেরে সৃষ্টিকর্তার নিকট হাজারবার শুকরিয়া জানায় সে। আদ্রিতার ভাবনার মধ্যিখানেই বাড়িতে সবেগে প্রবেশ করে আদিব। তার সাথে সোহানও আছে। হঠাৎ সদর দরজার দিকে তাকিয়ে সবার চোখ তখন ছানা বড়া। সোহান যে আসবে আদিব তাও বলেনি। মৌ তো বিস্ময়ে আটকে রাখতে না পেরে চাপা স্বরে অস্ফুটে বিড়বিড় করে বলে উঠল, আমাকে নিতে চলে এসেছে নাকি এ লোক? আমি কিন্তু আজ যাব না আম্মু। মৌয়ের ভীতু গলার স্বর শুনে বাকিরা মিটিমিটি হাসলেও তার মা পাশ থেকে দাঁত খিঁচিয়ে বললেন, উল্টা পাল্টা বকবি না, নিতে চাইলে যাবি, সমস্যা কোথায়? মৌ অসহায় নয়নে তাকায় মায়ের দিকে, তবে কিছু বলে না। আদিব ও সোহান তখন এগিয়ে এসে সোফায় বসলে সহাস্য মুখে সোহান সবার খবরাখবর নেয়। তার পরপরই বাড়ির মহিলারা রীতিমতো জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। এরই এক ফাঁকে আদিব চোখের ইশারায় আদ্রিতাকে ঘরে আসতে বলে উঠে চলে যায়। আদ্রিতা তার ইশারা বুঝে দেরি না করে নিচতলায় শিফট করা তাদের নতুন রুমের দিকে ধীরে ধীরে এগোয়। মৌমিও এই ফাঁকে ফোন নিয়ে উপরে চলে গেছে। সুযোগ পেয়ে সোহান এগিয়ে আসে মৌয়ের কাছে। তার বিষাদ ভরা মুখপানে চেয়ে শুধায়, স্বামী এলে মানুষ খুশি হয়, আর তুমি মুখটা মলিন করে বসে আছো, ব্যাপার কি? চলে যাব? মৌ তৎক্ষণাৎ ঘোর বিরোধিতা জানিয়ে বলল, প্লিজ যাবেন না, আমি আরও কিছুক্ষণ থাকতে চাই এখানে। সোহান এবার আলতো হেসে ঠোঁট উঁচালো, এই ভয়ে মুড অফ। আজ থেকে যান না। ঠোঁটে প্রগাঢ় হাসি ঝুলিয়ে সোহান প্রত্যুত্তর করলো, থাকতেই তো এলাম, তোমাকে নিয়ে যেতে নয়। মৌ এবার খুশি হওয়ার সাথে সাথে কিঞ্চিত লজ্জাও পেল। লাজুক বদনে সোহানের দিকে চাইলে সে হেসে ফিসফিসিয়ে স্বগতোক্তি করল, এই লজ্জা মাখা মুখটা দেখার জন্য অফিস শেষে ছুটি চলে এসেছি। এখন এত লজ্জা পেও না, রুমে যাই, তারপর না হয়। সোহানের কথার অর্থ বুঝে এলো। মৌ মেয়েকে রাগ দেখে তাকে চোখ রাঙিয়ে উঠে দাঁড়ায়, আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছুটে চলে যায় রান্নাঘরের দিকে। সেদিকের দৃষ্টি রেখে নিঃশব্দে ঠোঁট কামড়ে হেসে ওঠে সোহান। শুক্রবার সকাল। আজ ভোররাত হতেই ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে ভেজা হাওয়া বইছে। এক ঠান্ডা ঠান্ডা ভাব বিরাজমান সর্বত্র।
তবে আদিবের বাড়ির লোকেদের মনে আজ স্বস্তি নেই। এই ঠান্ডা আবহাওয়াতেও কপাল বেয়ে দরদর করে ঘাম গড়াচ্ছে এক একজনের। দুশ্চিন্তায় সকলের মুখ নীল হয়ে আছে। ক্লান্ত মুখশ্রী নিয়ে প্রায় 2 ঘন্টা যাবত সবাই বসে আছে হাসপাতালের করিডোরে। তবে আদিব বসে নেই, বিধ্বস্তের ন্যায় সে ওটির দরজার কাছে দাঁড়িয়ে। মুখ চোখের অবস্থা অবর্ণনীয়, অত্যাধিক শীতল। আফসানা ছেলের দিক থেকে চোখ সরিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়েন। আজ ভোররাত হতেই আদ্রিতার লেবার পেন হচ্ছিল। মেয়েটাও তাও টু শব্দটি না করে ব্যথা চেপে বসেছিল। আদিবকে পর্যন্ত ঘুম থেকে ডেকে তোলেনি, তবে সেই ব্যথা যখন সহ্য সীমার বাইরে চলে যায় তারপরই সে আদিবের ডেকে তুলে আদিবকে। তখন আদ্রিতার কান্নামাখা ব্যথাতুর অবস্থা দেখে আদিব যত দ্রুত সম্ভব বাড়ির লোকেদের ডেকে আদ্রিতাকে নিয়ে গাড়ি সমেত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছিল। এখন 2 ঘন্টা ধরে মেয়েটা ওটিতে পড়ে আছে। আদ্রিতার ডেলিভারির ডেট ছিল আরও 7 দিন পর। আজই পেইন হওয়ায় সকলে বেশ ঘাবড়ে আছে, আরও ভালোভাবে সব মিটে গেলেই হয়। তাহির খবর পেয়ে সে কখন ছুটে এসেছে আদিবের নিকট। এখন বন্ধুর পিঠ চাপড়ে সান্ত্বনা দিচ্ছে কিয়ৎক্ষণ যাবত। তবে আদিবের কর্ণকুহরে বোধহয় কিছুই ঢুকছে না। তার একান্ত প্রার্থনা সৃষ্টিকর্তার নিকট দুটো মানুষ যেন সুস্থ সমেত আবার তার বুকে ফিরে আসে। নিগুড় নিস্তব্ধতার মাঝে হঠাৎ বাচ্চা কণ্ঠের ক্রন্দন রোল যেন হাসপাতালের দেয়ালে বাড়ি খেয়ে আনাচে কানাচে ছড়িয়ে গেল ঝড়ের বেগে। বাচ্চার কান্নার আওয়াজে সকলেই সচকিত হয়ে মুখে হাসি ফুটল। আদিব তখনও স্থবির নিশ্চল হয়ে চেয়ে আছে ওটির দরজার দিকে। হঠাৎ দরজা খুলে একজন নার্স এগিয়ে এলো, সাদা তোয়ালে মোড়ানো ছোট্ট ফুটফুটে বাচ্চা সমেত। মুচকি হাসিতে আদিবের উদ্দেশ্যে বলে উঠল, মিস্টার আহিয়ান আবরার আদিব, আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন, অভিনন্দন। আদিব যেন নিজের মধ্যে নেই সেভাবে বলল, আমার স্ত্রী কেমন আছে? বাচ্চার মা সুস্থ আছেন, চিন্তার কোনো কারণ নেই, ওনার নর্মাল ডেলিভারি হয়েছে, খানিক পরে কেবিনে শিফট করা হবে। এতক্ষণে যেন আদিবের স্বস্তির নিঃশ্বাস নিল। ডেলিভারির জন্য নিয়ে যাওয়ার পর থেকে আদ্রিতার লাল হয়ে যাওয়া ব্যথাতুর মুখটা তার স্মরণে আসছিল বারংবার, যার ফলে মনটাতে কোনোভাবেই শান্তি পাচ্ছিল না সে। এই 2 ঘন্টার মনটা যে কত ধরনের দুশ্চিন্তায় আচ্ছন্ন ছিল খোদা ছাড়া আর কেউ জানে না। এতক্ষণে বাইরের ঠান্ডা সজীব হাওয়াটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিয়ে বাচ্চার মুখের দিকে তাকালো আদিব। ততক্ষণে নার্স তার হাতে বাচ্চাকে তুলে দিয়ে হাসি মুখে চলে গেছেন। মুহূর্তের মধ্যে বাড়ির সকলেই তৃপ্তির হাসিতে এগিয়ে এসেছে আদিবের নিকট। আদিব তাদের এক পল দেখে নিয়ে সদ্য জন্মানো নিজ সন্তানের কোমল পবিত্র মুখটার দিকে দৃষ্টি রাখল। বহুক্ষণ একভাবে চেয়ে থেকে আবেগে আপ্লুত হয়ে মাথা ঝুঁকিয়ে ছোট্ট বাচ্চাটার কপালে চুমু খেল। ছোট্ট ছোট্ট মুষ্টিবদ্ধ হাত দুটোতে ঠোঁটে স্পর্শ করে অস্ফুটে আওড়ালো, আমার সন্তান, আমার ছেলে। এরপরই পরই আদিব আর নিজের কোলে রাখতে পারল না ছেলেকে, আফসানা নিয়ে গেল ছো মেরে। তারপর পরিবারের ছোট বড় বাকি সকলের বাচ্চাকে কোলে নেয়ার এক প্রকার প্রতিযোগিতা দেখে আনমনে ঠোঁট প্রসার করে হাসল আদিব। তখন পাশ থেকে তাহির কানে ফিসফিসে বলল, কংগ্রাচুলেশন আদিব মামু, তুই তো আমাদের পেছনে রেখে এক ধাপ এগিয়ে গেলি, হে হে আঙ্কেল বানিয়ে দিলি। শান্ত স্নিগ্ধ প্রকৃতি। সারাদিনের অবিরাম বর্ষণ থেমেছে খানিক পূর্বেই। বিকেলের দিকে আদ্রিতাকে নিয়ে বাসায় ফেরা হয়েছে। নর্মাল ডেলিভারি হওয়ায় বাড়ির সকলে স্বস্তিতে আছেন বলা যায়। মেয়েটা ছোটকাল হতেই কাটাচ্ছে, বড্ড ভয় পায় কাটাছেরাকে। ডেলিভারির আগে থেকেই এ নিয়ে বেশ ভীতু ছিল সে। এবারে ঝামেলা সৃষ্টিকর্তার রহমতে ভালোভাবে মিটে গেল। সন্ধ্যার পর মুহূর্তে নিজের ছেলেকে নিয়ে রুমে শুয়েছিল আদ্রিতা। বাহির থেকে অনবরত কথার আওয়াজ আসছে। ধীরে ধীরে সব মেহমান আসছে সদ্য জন্মানো শিশুটিকে দেখতে। আদিবের বন্ধু ও তাদের স্ত্রীরাও চলে এসেছে সন্ধ্যার পরপর। সকলে একটু আগেই বাবুকে কোলে নিয়ে আদর করে গেছে। ছেলেটা এখন ঘুমিয়েছে বিধায় সকলে রুম থেকে বিদায় জানিয়ে ড্রয়িং রুমে আড্ডার পসরা সাজিয়েছে। আদ্রিতা নিজের ক্লান্ত পরিশ্রান্ত চোখ দুটি নিয়ে নিজের ঘুমন্ত ছেলেটাকে নিষ্ফলক দৃষ্টিতে দেখে। কি মায়া শিশুটির চেহারায়, ছোট্ট লালচে ঠোঁট দুটো ফুলিয়ে কি আদুরে ভাবে ঘুমাচ্ছে সে।
মুখে মুচকি হাসি ফুটিয়ে আদ্রিতা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় শিশুটির ফর্সা কোমল গাল। ছেলেটা কার মতো হয়েছে এখন ঠিক বোঝা যায় না, তবে খাড়া খাড়া চুলগুলো দেখে মনে হয় নিজের বাবার মতোই রাগী হবে। বদমেজাজি বাবার বদমেজাজি ছেলে। আদ্রিতা আনমনি হেসে ওঠে। হঠাৎ দরজা লাগানোর শব্দে ঘাড় ঘোরায়। আদিবকে আসতে দেখে ফের বাবুর দিকে চায়। আদিব এসে ছেলের ঘুমন্ত মুখে আদর দিয়ে একদম আদ্রিতার পাশ ঘেঁষে শুয়ে পড়ে। পাতলা একটা কাঁথা দিয়ে আদ্রিতা সহ নিজেকে ঢেকে নিয়ে নরম গলায় বলে, অদ্রি আমার দিকে তাকাও। এমন ঠান্ডা স্বরে আদ্রিতা কিঞ্চিত কেঁপে ওঠে। আদিবের দিকে ফিরে শুয়ে তার চোখে চোখ রাখে। আদিবের সম্মোহন দৃষ্টি তার দিকে নিবদ্ধ। শক্ত হাতের ছোঁয়া আদ্রিতার পেলব গাল স্পর্শ বা ছুঁয়ে গেলে সে আবেশের চোখ বুঝে ধীর স্বরে শুধায়, আপনি খুশি তো? আদ্রিতা জানে আদিবের উত্তর। লোকটা যে নিজের সন্তানকে পেয়ে কতটা উচ্ছ্বসিত তা প্রকাশ না করলেও বোঝা যায় অনায়াসে। তবুও তার মুখ থেকে শোনার ইচ্ছা জাগে বিধায় জিজ্ঞেস করা। আদিব খানিক চুপ থেকে তার কপালে ঠোঁট ছোঁয়ায়। নিজেই তাকে প্রশ্নবিদ্ধ করে বলে, তুমি বোঝো না? আদ্রিতা আলতো হাসে কেবল। আদিব আরও ঘনিষ্ঠ হয়ে আদ্রিতার চোখের পাপড়িতে চুমু খেয়ে ফের জানায়, এত কষ্ট করে আমাকে বাবা হওয়ার সুখটা দেবার জন্য আপনার অনেক আদর পাওনা আছে ম্যাডাম। জলদি সুস্থ হন, আদর নিতে হবে না? আদ্রিতা লাজুক হেসে আদিবের বুকে চাপড় দেয়। নিজ বউয়ের লজ্জামাখা মুখটা দেখে আদিবও গাঢ় ঠোঁটে হাসে কোমল স্বরে বলে, তোমার আমার সন্তানের ডাকনাম হবে আদ্রিয়ান, যেটা তুমি পছন্দ করে রেখেছিলে, আর পুরো নাম আকিকা করে 7 দিন পর দিব। ওকে? তারপর সব শান্ত চুপচাপ, শুধু দুজন মানুষের প্রগাঢ় নিঃশ্বাসের আওয়াজ আসছে ক্ষণে ক্ষণে। আদ্রিতা খানিক এগিয়ে আদিবের বুকে বিড়াল ছানার ন্যায় লেপটে যায়। খানিক পর মুখ তুলে তার দৃষ্টিতে গভীর দৃষ্টি রাখে। তাতেই যেন বুকে কাঁপন ধরে তার। লোকটা অন্তর্ভেদী দৃষ্টি, প্রগাঢ় চাহনি আর অন্তর শুদ্ধ কাঁপিয়ে তুলতে সক্ষম। তার এরূপ বিধ্বংসী চোখে আর চোখ রাখতে পারে না আদ্রিতা। দ্রুত মাথা নুয়ে আরও গভীরভাবে মিশে যায় তার বুকে। আদিবের ঠোঁটে যেন কিঞ্চিত হাসি ফুটে ওঠে। আদ্রিতার খোলা চুলে ওষ্ঠ ছুঁয়ে আরও নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নেয় তাকে। ঠান্ডা শীতল স্বরে হালকা আওয়াজে জানায়, শত অভিমান শত দুঃখের পরেও এভাবেই আমার বুকটাতে মুখ লুকিয়ে বউ অভিমানে যেন আমাদের মধ্যে আর দূরত্বের সৃষ্টি না করে। আমরা যেন একে অপরের মধ্যে এভাবেই আবদ্ধ থাকি চিরকাল। অভিমানের অন্তরালেই গাঁথা থাকুক ভালোবাসার জয়মালা। সমাপ্ত। আসসালামু আলাইকুম। প্লিজ এই গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য একটা সুখবর, আগামীকাল অনেক সুন্দর একটা গল্প আসতে চলেছে। কে কে আগামীকাল গল্পের জন্য আগ্রহে থাকবেন বা অপেক্ষায় থাকবেন কমেন্টে জানান। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আগামীকাল দেখা হচ্ছে সুন্দর একটা গল্প নিয়ে। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।